আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। জিকে থেকে সেরা বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি প্রশ্ন নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। আপনারা যারা এই প্রশ্নের উত্তর জানেন, ভিডিওর কমেন্ট সেকশানে উত্তরটি লিখে পাঠান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ, অগ্ন্যাশয়। কারণ এটি একই সঙ্গে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তো দেখে নেব দ্বিতীয় প্রশ্ন। কালপেঁচা কার ছদ্মনাম ছিল? কালপেঁচা কার ছদ্মনাম ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, বিনয় ঘোষ। বিনয় ঘোষের ছদ্মনাম ছিল কালপেঁচা। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি 1848 সাল থেকে 1856 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল থাকাকালীন এই নীতি প্রবর্তন করেন। এই নীতির মাধ্যমে কোনো দেশীয় রাজ্যের শাসকের যদি কোনো বৈধ পুরুষ উত্তরাধিকারী না থাকতো, তবে রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেওয়া হতো। দেখে নেব পরের প্রশ্ন। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 1761। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে মারাঠা সাম্রাজ্য ও আফগান সেনাপতি আহমেদ শাহ আবদালির নেতৃত্বাধীন একটি জোটের মধ্যে। আর এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। দেখে নেব পরের প্রশ্ন। আজকের 5 নম্বর প্রশ্ন হলো, জার্ম প্লাজমা তত্ত্ব কে প্রবর্তন করেন? জার্ম প্লাজমা তত্ত্ব কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, বিজ্ঞানী ভাইসম্যান, যার সম্পূর্ণ নাম হলো আগস্ট ভাইসম্যান। জার্ম প্লাজমা তত্ত্ব বিজ্ঞানী আগস্ট ভাইসম্যান প্রবর্তন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। শ্বেত অভিসারিকা ছবিটি কার আঁকা? শ্বেত অভিসারিকা ছবিটি কার আঁকা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর এই শ্বেত অভিসারিকা ছবিটি এঁকেছিলেন। পরের প্রশ্নটি হলো, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ, সায়াটিক স্নায়ু। সায়াটিক স্নায়ু হলো মানবদেহের দীর্ঘতম ও প্রশস্ততম একক স্নায়ু। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, জর্ডানের রাজধানীর নাম কি? জর্ডানের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, আম্মান। আম্মান হলো জর্ডানের রাজধানী। দেখে নেব পরের প্রশ্নটি। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, বাণভট্ট। বাণভট্ট ছিলেন 7ম শতকের একজন সংস্কৃত গদ্য লেখক এবং রাজা হর্ষবর্ধনের সভাকবি।
কাদম্বরী তার লেখা একটি গুরুত্বপূর্ণ সংস্কৃত উপন্যাস, যা তার মৃত্যুর পর তার পুত্র ভূষণ ভট্ট সমাপ্ত করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, নীল নদ। নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী, আর এটি আফ্রিকায় অবস্থিত এবং প্রায় 6650 কিলোমিটার দীর্ঘ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ, যেটি আফ্রিকায় অবস্থিত এবং প্রায় 6650 কিলোমিটার দীর্ঘ। দেখে নেব পরের প্রশ্নটি। ব্যাঙের করটি স্নায়ু কত জোড়া? ব্যাঙের করটি স্নায়ু কত জোড়া? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ব্যাঙের করটি স্নায়ু অপশান গ, 10 জোড়া। মানুষের 12 জোড়া করটি স্নায়ু থাকে এবং ব্যাঙের করটি স্নায়ুর সংখ্যা থাকে 10 জোড়া। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, পিটিউটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 13 নম্বর প্রশ্নটি হলো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। দেখে আজকের 14 নম্বর প্রশ্নটি হলো, ফ্যাসিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? ফ্যাসিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের উত্তরটি হবে অপশান গ, মুসোলিনি। ইতালির এক নায়ক বেনিতো মুসোলিনি 1921 সালে জাতীয় ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। দিল্লি সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়? দিল্লি সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান খ, 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে দিল্লি সুলতানি শাসনের সূচনা করে। আজকে 16 নম্বর প্রশ্নটি হলো, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, হকি। বেটন কাপ হলো একটি বিখ্যাত ফিল্ড হকি টুর্নামেন্ট, যা ভারতের কলকাতায় অনুষ্ঠিত হয়। আজকে 17 নম্বর প্রশ্নটি হলো, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যারা আপনারা এই প্রশ্নের সঠিক উত্তরগুলি জানেন, প্রশ্নের কত নম্বর প্রশ্ন সেই সংখ্যাটি দিয়ে উত্তরটি কমেন্ট সেকশানে কমেন্ট করুন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে যে খ, অপশান খ, অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত 1843 সালে ব্রহ্ম সমাজ দ্বারা প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, বাঁশি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে
অপশান ঘ লন্ডন। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো মুদ্রার রাক্ষস নাটকের রচয়িতা কে? মুদ্রার রাক্ষস নাটকের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস হলো একটি ঐতিহাসিক নাটক যা গুপ্ত যুগের লেখক বিশাখ দত্ত সংস্কৃত ভাষায় লেখেন। 21 নম্বর প্রশ্নটি হলো লোকহিতবাদী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? লোকহিতবাদী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী ছদ্মনামে পরিচিত ছিলেন। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ 3টি। 2টি অলিন্দ এবং 1টি নিলয়। আর এই 3টি প্রকোষ্ঠের কারণে ব্যাঙের রক্ত সংবহন ব্যবস্থাকে অসম্পূর্ণ দ্বৈত সংবহন ব্যবস্থা বা দ্বৈত সংবহন বলা হয়। আচ্ছা 23 নম্বর প্রশ্নটি হলো ব্রহ্মপুত্র নদ কোথায় সাংপো নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ কোথায় সাংপো নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ তিব্বতে। তিব্বতে ব্রহ্মপুত্র নদ সাংপো নামে পরিচিত। আজকে 24 নম্বর প্রশ্নটি হলো দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ 1956 সালে। 1956 সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। 25 নম্বর প্রশ্নটি হলো ভারতের দুধের বালতি কোন রাজ্যকে বলা হয়? ভারতের দুধের বালতি কোন রাজ্যকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ হরিয়ানা। হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয়। 26 নম্বর প্রশ্নটি হলো আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁর জনক, সমাজ সংস্কারক এবং সতীদাহ প্রথা বিলোপ সহ বিভিন্ন প্রগতিশীল পদক্ষেপের জন্য আধুনিক ভারতের জনক বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ লিথিয়াম। লিথিয়াম হলো পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু, যার ঘনত্ব মাত্র 0.534 গ্রাম পার সেমি কিউব। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ হাইড্রোজেন। হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা গ্যাস কারণ এর পারমাণবিক ভর সবচেয়ে কম। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ হিলিয়াম। হিলিয়াম পর্যায় সারণীর নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে হিলিয়াম হলো সবচেয়ে হালকা, যার পারমাণবিক সংখ্যা 2। দেখে নেব পরের প্রশ্নটি, কোন ফুটবলার কাইজার নামে পরিচিত? কোন ফুটবলার কাইজার নামে পরিচিত? প্রথমেই বলে রাখি এই কাইজার কথার অর্থ হলো সম্রাট, যাকে আমরা ফুটবলের সম্রাট বলি। তো কোন ফুটবলের সম্রাট নামে পরিচিত বা কাইজার নামে পরিচিত?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ফ্রাঞ্জ বেকেন বাওয়ার। ফ্রাঞ্জ বেকেন বাওয়ার ফুটবলের সম্রাট নামে বা কাইজার নামে পরিচিত। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, জাপানকে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এর কাছাকাছি অবস্থানের কারণে জাপানে ঘন ঘন এবং শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, তাই জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি, মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, ইম্ফল। ইম্ফল হলো মণিপুরের রাজধানী। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, রাজস্থান। এই রণথম্বর ব্যাঘ্র প্রকল্প যেখানে বাঘেদের সংগ্রহ করে রাখা হয়। দেখে নেব পরের প্রশ্ন, ককবরক কোন রাজ্যের ভাষা? ককবরক কোন রাজ্যের ভাষা? এই প্রশ্নের সঠিক উত্তরই হবে অপশান ঘ, ত্রিপুরা। ককবরক হলো ত্রিপুরা বা ত্রিপুরা জনগণের একটি কথ্য ভাষা, যা প্রধানত উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, প্লাজমা। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা এবং এটি আয়নিত গ্যাস নিয়ে গঠিত, যেখানে ইলেকট্রন এবং নিউক্লিয়াস পৃথক হয়ে যায়। আজকে 36 নম্বর প্রশ্নটি হলো অক্সিজেনের সংযোজনকে কি বলে? অক্সিজেনের সংযোজনকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, জারণ। রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থের সাথে অক্সিজেনের সংযোজন বা হাইড্রোজেন অপসারণকে জারণ বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 37 নম্বর প্রশ্নটি হলো উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, নন্দা দেবী। নন্দা দেবী উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো কৈলাস মন্দির কোন রাজ্যে অবস্থিত? কৈলাস মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, মহারাষ্ট্র। কৈলাস মন্দির হলো একটি বিশাল পাথরের খোদাই করা মন্দির, যা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ইলোরা গুহাগুলির মধ্যে অবস্থিত, আর এটি রাষ্ট্রকূট রাজবংশের রাজা কৃষ্ণ প্রথমের দ্বারা নির্মিত হয়েছিল। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো দাবা খেলার জন্ম হয় কোন দেশে? দাবা খেলার জন্ম হয় কোন দেশে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, ভারত। দাবা খেলার আদি রূপ চতুরঙ্গ 6ষ্ঠ শতকের দিকে ভারতে উদ্ভূত হয়েছিল বলে মনে করা হয়। আজকে 40 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন, সাদা হাতির দেশ কাকে বলা হয়? সাদা হাতির দেশ কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, থাইল্যান্ড। থাইল্যান্ডে সাদা হাতিকে পবিত্র এবং রাজকীয় প্রতীক হিসেবে গণ্য করা হয়, তাই এই কারণেই দেশটি সাদা হাতির দেশ নামে পরিচিত। তো এই হলো আমাদের আজকের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।